এখন ভারতের বিজেপি ক্ষমতায় আসার পর মিডিয়াকে এখন গদি মিডিয়া বলা হচ্ছে, মোদির কোলে বসে থাকা মিডিয়া জায়গাটাই, কিন্তু সেখানে খসড়া নিঃসন্দেহে আপনি দেখেছেন। আপনার কি মনে হয় এই জায়গাটায় কোনো ধরনের ঐক্যমত্য যেটা আমরা বলছি সেখানে কোনো বিভেদ তৈরি হতে পারে, অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। আমি খসড়াটা আসলে পুরো কি বেরিয়েছে, আমি পত্রিকায় কিছু কিছু অংশ দেখেছি। আমি সবার আগে একটা কথা বলে রাখতে চাই, এই যে ঘোষণাপত্র এটা শুধু রাজনৈতিক দলকে কেন দেয়া হচ্ছে? মানে আমাদের নাগরিকরা যারা আছে, এটা একটা গণ অভ্যুত্থান, এখানে স্টুডেন্টরা ছিল, এখানে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সিরিয়াসলি এখানে ছিল, তারা আছেন, এবং একেবারে সাধারণ জনগণ। মানে এগুলো তো আমাদের চোখের সামনে ঘটলো। রাজনৈতিক দলের বাইরেও কত মানুষ, তার জাস্ট ব্যক্তিগত চাহিদা, তার ব্যক্তিগত ক্ষোভ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। একটা লিস্ট প্রয়োজন ছিল, এটা কোনো জায়গা থেকে অনেক আগে পাবলিক করে দেয়, অনেক আগে, সো দ্যাট সোসাইটিতে এটা নিয়ে তীব্র তর্ক বিতর্ক হতে পারে। হলো কি? হলো না তো। তো তাহলে আসলে আমরা জনগণ, আমরা এটা থেকে পুরোপুরি বাদ। এক, রাজনৈতিক দলকেও কি আপনি সঠিক সময় দিয়েছেন? বিএনপির মহাসচিব 3 দিন আগে বলেছেন তাকে একটা কপি পাঠানো হয়েছে, এবং আজকে 3-4 দিন মিলে টোটাল এই সময়ের মধ্যে আপনি একটা প্রক্লেমেশন নিয়ে তার দলের মধ্যে কি প্রস্তুতি নেওয়া সম্ভব? আরেকটু এগিয়ে যাই, সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোট জনাব রুহিন হোসেন প্রিন্স মিডিয়াকে বলেছেন দুপুর 1:30টার সময় তার মেসেজ, মানে ফোনে একটা মেসেজ এসছে যে এরকম একটা সভা আছে, আপনারা আসুন। অনেকেই দাওয়াত পায়নি, কালকে রাশেদ খান বলছিলেন এবং কি এসএমএস দিয়ে দাওয়াত নিয়েও যথেষ্ট সমালোচনা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম এসএমএস দিয়েছেন সবাইকে, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন। আর সিপিবি এবং বাম গণতান্ত্রিক জোটের মতো একটা জোট, তারা আজ 1:30টায় আসুন আপনারা। তাহলে খেয়াল করি যে আমরা লিস্ট কোন সিরিয়াসনেস কি আদৌ সরকারের দিক থেকে ছিল কিনা, এটা আমার মধ্যে সিরিয়াসলি প্রশ্ন আছে। রাদার নাকি এরকম যে সরকার একটা আপৎকালীন ব্যবস্থা করেছে। আপদটা কি ছিল? কিছু স্টুডেন্টদের দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, যেহেতু 31 তারিখ একটা ঘোষণা দিয়ে ফেলেছিল এবং তারা সংবিধান মানে সাসপেন্ড করে দেবে এসব দেখা যাচ্ছিল, ওই সময় একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে সরকার এটা করলেন। আবার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা আলটিমেটাম দিয়েছে, টাইম দিয়েছে, 15 তারিখের মধ্যে হতেই হবে, না হলে আমরা আবার কর্মসূচিতে যাব। সরকার আমার কাছে খুব দায়সারা একটা বৈঠক বলে মনে হয়েছে, একদম সোজা সাপটা কথা। যদিও আমরা প্রধান উপদেষ্টার যে বক্তব্যটা আছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো উনি কোনোভাবেই সমর্থন করে না যে কেউ একজন নিজ থেকে এই কাজটা করে ফেলবে। উনি এভাবে বলছেন যে 31 ডিসেম্বর তারিখের এই প্রক্লেমেশনে প্রধান উপদেষ্টাকে ডাকা হয়েছিল যে আপনি আসুন। উনি বলছেন না, আমি যেতে পারি না। ওই সময় যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি রিক্রিয়েট করা গেলে এই প্রক্লেমেশন হবে। তার মানে তখন আমরা সবাই ঐক্যমত্যের মধ্যে ছিলাম। সো এটা যদি হয়, এবং না হলে উনি বলছেন এটা হবে না, আমিও মনে করি এটাই সঠিক জায়গা। এবং অনেকে বলছেন এত পরে এসে, এত মাস পরে এসে এটার কি দরকার ছিল, এরকম বক্তব্য রয়েছে। কিন্তু এটা হতেও পারে। কিন্তু আমি শুরুতে একটু বলছিলাম যে যেহেতু ঘোষণাপত্র এটাই আজকে একদম গণমাধ্যমের শিরোনাম, সেজন্য এটা নিয়ে আমরা একটু আলাপ করলাম। কিন্তু আজকে আমরা প্রসঙ্গ যেটা রেখেছি আজকের আলাপচারিতার জন্য, সেটা নিঃসন্দেহে সংস্কার। যে রিপোর্টগুলো জমা পড়েছে, আমি সেই জায়গায় আসি। শুরুটা যদি করি যে একদম নির্বাচন ব্যবস্থা, যেটা আপনি সদস্য সেই সংস্কার কমিশন, সেখানে 40% ভোটের যে ব্যাপারটা বলা হয়েছে, এটার এই সংস্কারের সুপারিশটার ব্যাপারে কি ধরনের সাড়া আপনারা পাচ্ছেন? আমরা দুটো কাজ করেছি। প্রথম হলো আমরা আমাদের কার্যপদ্ধতিটা যদি বলি, আমরা এখানে যারা ছিলাম, আমরা প্রথম দীর্ঘ একটা সময় আমরা নিজেরা প্রতিটা ক্ষেত্রে আমরা কি বুঝি, আমরা কিভাবে বুঝি, কারণ আমাদের এখানে নির্বাচন নিয়ে কাজ করা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে অনেক মানুষ আছেন। তো আমরা নিজেদের একটা প্রাথমিক প্রস্তাবনার কথা ভেবেছি। এরপর আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলেছি। আমরা এখানে ডেকেছি, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছি লিখিতভাবে। আমরা সাধারণ মানুষজনের অপিনিয়ন চেয়েছি। 60-70 হাজার মতামত আমরা পেয়েছি। সাধারণ মানুষ আমাদেরকে বিভিন্নভাবে মেসেজে, ইমেইলের মাধ্যমে দিয়েছেন। আমরা একটা জরিপ করিয়েছি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে দিয়ে, দেশের 46,000 হাউস হোল্ডের মধ্যে একটা খুবই বড় জরিপ করিয়েছি। আমরা বিভাগীয় শহরগুলোতে গেছি। সুতরাং এই সব জায়গায় মানুষজন যা যা চেয়েছে, এর মধ্যে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ দাবি মানুষের ছিল, আমরা নিজেরাও ডিসাইড করেছি। কারণ হলো, ধরুন 2014 সালের 5 জানুয়ারির তথাকথিত নির্বাচন, আমরা জানি এর বেশ কিছুদিন আগে 153টা সিটে ভোট হয়ে গিয়েছিল, এবং নির্বাচনের দিন দাবি করা হয় 147 আসনে নাকি 40% ভোট কাস্টেড হয়েছে। এটা 5% আসলে হবে না। সো মেইন জাতীয় নির্বাচনে যদি 40% ভোট কাস্টেড না হয়, এগুলো মূলত একতরফা নির্বাচন যদি হয়, সেই ক্ষেত্রে এই প্রবাবিলিটি বাড়ে।
সুতরাং আমরা মনে করি কোনো আসনে যদি এই ঘটনা না ঘটে যে 40% ভোট কাস্টেড হয় নাই, এটা শুধুমাত্র জেনারেল জাতীয় নির্বাচনও না, ওখানকার যারা ক্যান্ডিডেট আছেন তাদের প্রতি এক ধরনের অনাস্থারও এটা বহিঃপ্রকাশ হতে পারে। তো আমরা মনে করি যে এটা যদি না হয় তাহলে সেই নির্বাচনটা ঠিক হওয়া মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওটারও তো ব্যবস্থা থাকছে না যে কেউ নির্বাচিত হয়ে যাবে। আছে আমাদের না ভোট আমরা প্রপোজ করছি। যেমন ধরুন একটা ক্যান্ডিডেট কোথাও আছে এবং সেখানে তখন একটা না, প্রত্যেকটা ব্যালটে একটা না ভোট অপশন থাকবে। সো একটা ক্যান্ডিডেটও যদি থাকে ওখানে কিন্তু না ভোট আছে, সুতরাং না ভোট একটা প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, না ভোট যদি সর্বোচ্চ সংখ্যক পায় সেক্ষেত্রেও বোধহয় আপনারা আমরা একটু ব্যাখ্যা করা দরকার আছে। সেটা হলো না ভোট দু রকম আছে পৃথিবীতেই। এটা হলো সিম্বলিক না ভোট, আমাদের এখানে 1-11 সময় ওটা ছিল, ভারতেও আছে। ধরুন একটা সিটে সব ক্যান্ডিডেট আর নাও যদি একটা ক্যান্ডিডেট হয়, না যদি ফার্স্ট হয়, সিম্বলিক না ভোট থাকলে এটা গুরুত্ব নেই, এটা সিম্বলিক ভ্যালু আছে, কিন্তু সেকেন্ড যিনি হবেন তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। কিন্তু আমরা যে না ভোট প্রপোজ করছি সেই ক্ষেত্রে না ভোট যদি বিজয়ী হয় ওই সিটের নির্বাচন বাতিল হবে এবং পরবর্তীতে যারা নির্বাচন আবার হবে এবং যারা ক্যান্ডিডেট ছিলেন তারা ওই পরবর্তী নির্বাচনে ক্যান্ডিডেট হতে পারবেন না, নতুন ক্যান্ডিডেট আসবে। মানে এখানে আরেকটু স্পষ্ট হতে চাই, যারা ছিলেন প্রার্থী তাদের থেকে যেহেতু না ভোট জয়ী হয়েছে, তার সেখানে তাহলে অর্থটা দাঁড়ায় যে তারা আসলে জনগণ দ্বারা উপেক্ষিত হয়েছে, পরবর্তীতে তারা আর মনোনীত প্রার্থী হিসেবে আসতে পারবেন না কোনো দলের, যে কোনো দল তখন অন্য কোনো প্রার্থী সেখানে দেবে। জি, সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেখানে অনেক কিছু ভারসাম্য আনা বা উচ্চকক্ষ নিম্নকক্ষর ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে একটা আইন পাশের ক্ষেত্রেও, সেই জায়গাগুলো কি পরবর্তীতে, নিঃসন্দেহে আপনি তো এগুলো জানেন, এগুলো নিয়ে কথাও বলেছেন বিভিন্ন গণমাধ্যমে, তো সেখানে কি মনে হয় যে পরবর্তীতে এগুলো থাকলে পলিটিক্যাল উইল মানে বাধ্য হবে, উইল না থাকলেও করতে কিছু কিছু বাধ্য হবে, কারণ যেহেতু সব দল এখানে অংশ নিবে? কিছু কিছু বাধ্য হবে। পলিটিক্যাল উইল আসলে খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের মতো দেশে এটা আরো ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইনস্টিটিউটগুলো এখনো ইনস্টিটিউট হয়েই ওঠে নাই। ধরুন একটা নতুন সরকার আসলো, কনস্টিটিউশন নতুন করে লেখা হলো, নতুন নতুন আইন হলো, সব ঠিক হয়ে যাবে, কারণ ইনস্টিটিউশন তৈরি হয় না। দেখুন আমেরিকার মতো দেশে যখন শত শত বছর ধরে ইনস্টিটিউট তৈরি হয়েছে, তখন চাইলে ওদের একজন প্রেসিডেন্ট, যেমন আমরা ট্রাম্পের কথা যদি বলি, উনি ওনার বিগত টেনিয়রে একটা ঝামেলা করতে চেয়েছিলেন, উনি নির্বাচনটা বাতিল করাতে চেয়েছিলেন সেনেটকে দিয়ে, মানে সেনেটে তার মেজরিটি ছিল, তার ভাইস প্রেসিডেন্ট মাইকেল পেন্স পদাধিকার বলে সেনেটের প্রেসিডেন্ট, তো পারেননি। ট্রাম্প ক্ষমতা থাকাকালীন সময় তার অনেক আইন সেনেটে, কোর্টে, সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। সো ওদের প্রতিষ্ঠানগুলো এতটাই স্ট্রং যে ও চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করতে পারে। বাংলাদেশের মতো দেশে আসলে পলিটিক্যাল উইল আরো বহুদিন দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন হবে। এমনকি উন্নত দেশগুলোতেও পলিটিক্যাল উইল না থাকলে আপনি আসলে এই সিস্টেম বা স্ট্রাকচারটা ভেঙে ফেলতে পারেন। আমি একটা উদাহরণ দিই, ভারতের দীর্ঘকালীন গণতান্ত্রিক জার্নি আছে, নতুন নির্বাচন ঠিকঠাক মতো হয়, ওদের নির্বাচন নিয়ে প্রশ্ন নেই, কিন্তু বিজেপি আসার পর থেকে তাদের গণতন্ত্রেরই দেখবেন ডেক্লাইন শুরু হয়েছে। আপনি ভারতের মিডিয়া খুবই ভাইব্রেন্ট, খুবই দারুণ ভাবে তার সব মত প্রকাশ করতে পারত, কিন্তু এখন ভারতের বিজেপি ক্ষমতায় আসার পর মিডিয়াকে এখন গদি মিডিয়া বলা হচ্ছে, মোদির কোলে বসে থাকা মিডিয়া। সেই মিডিয়াগুলো কি করছে আমরা বাংলাদেশ ইস্যুতে দেখছি। তার মানে বিজেপি ডিসাইডেড যে আমি মিডিয়াগুলোকে কোনো না কোনো ভাবে, জোর করে হোক কিনে হোক, কোনো না কোনো ভাবে আমার কবজা করে ফেলবো। সো উইলটা যখন থাকে না তখন কিন্তু আসলে এই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার মুখোমুখি হয়। প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার অবস্থান এখন আমাদের কাছাকাছি, 4-5 ধাপ ওরা আমাদের যেতে উপরে আছে। এই ভারতের মতো একটা দেশ এই জায়গায় চলে এসছে। সো উইল ইজ ইম্পর্টেন্ট। তবে একই সাথে আমি বলবো যদি আমরা চেকস এন্ড ব্যালেন্স বা আইনগুলো ঠিকঠাক করতে পারি, সাম পার্সেন্টেজ সেটা না, উইল তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটায় আমরা তো সবসময় বলি যে আন্তরিকতা, এটা বলি যে রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, তারা শাসনভার নিবে, তাদের তো আন্তরিকতা থাকতে হবে, তাদের সদিচ্ছা থাকতে হবে, কথাগুলো আমরা বলি। তারপরে যে জায়গাগুলো বাধ্য করা হচ্ছে, একটি দেখলাম যে স্থায়ী জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ করা যেতে পারে। যদি সত্যিকার অর্থে এটা নিয়োগ করা যেতে পারে তাহলে কি কিছুটা আমরা উতরে যাব? কঠিন আছে, যেমন ধরুন এইটার ফরমেশনটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। ওনারা যেটা সাজেস্ট করেছেন সেটা হচ্ছে ওটা প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা বা নেত্রী থাকবেন, তৃতীয় আরেকটা দল থেকে একজন থাকবেন, দুজন ডেপুটি স্পিকার থাকবেন, দুজন স্পিকার থাকবেন। ডেপুটি স্পিকার যেহেতু ওনারা প্রপোজ করছেন বিরোধী দল থেকে হবে, কিন্তু আপনি দিনের শেষে যদি সব যোগ করেন দেখা যাবে হয়তো সরকারি লোকজনের সংখ্যা বেশি হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আসলে যখন একমত হবে না, মেজরিটি ভোটে আবার ওটা যাবে। বারবার বলছি আসলে হ্যাঁ, আগে একজন ব্যক্তি যখন বলে দিতেন যে ইনি হবেন প্রধান বিচারপতি, ইনি হবেন সেনা প্রধান, তার জায়গায় যখন এই কমিটির মাধ্যমে এটা হতে যাবে, নিশ্চিতভাবে তার আগে যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেটা কিছুটা হলেও
ইনফ্লুয়েন্স সেটা কমে আসবে এবং সেখান থেকে আমরা কিছুটা হলেও ভালো প্রত্যাশাই করতে আর পারি। একই সাথে যদি আমাদের